ফিমেল ব্রেস্ট, এটা আমাদের আলোচনার টপিক। আসলে ব্রেস্ট কিন্তু মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, এটা তোমরা জেনে থাকবা। মানে ঘাম যে গ্রন্থি থাকে ওইটার মডিফাইড একটা ভার্সন। এবং ব্রেস্টের মধ্যে লোবিউলস থাকে, ডাক্স থাকে। লোবিউলস হচ্ছে আমরা বলি যে মিল প্রডিউসিং গ্ল্যান্ডসগুলো লোবিউলসে থাকে। আর ডাক্স যেগুলো থাকে, ডাক্স, এই ডাক্সগুলা হচ্ছে নিপেল যেটা থাকে, নিপেলে মিল্ককে নিয়ে যাবে, দুধ নিয়ে যাবে। এবং ফাইব্রাস কিছু টিস্যু থাকে ব্রেস্টে, এই ফাইব্রাস টিস্যুগুলো হচ্ছে সাপোর্ট প্রোডাকশন করে ব্রেস্টের জন্য। আর কিছু ফ্যাট থাকে, এই ফ্যাটের কারণে ব্রেস্টের সাইজ ডিটারমিনেশন হবে। যেই ব্রেস্টের সাইজ বড় ওই ব্রেস্টটাতে বেশি ফ্যাট থাকবে, যে ব্রেস্টের সাইজ ছোট ওটাতে ফ্যাট কম থাকবে। মানে ফ্যাটটা অ্যাকচুয়ালি ব্রেস্টের সাইজকে ডিটারমাইন করে। এবং লোবিউল যেটা, এটাকে মিল্ক ফ্যাক্টরি বলা হয়, কারণ এখানে অ্যাকচুয়ালি মিল্ক প্রোডাকশনের জন্য হচ্ছে আমাদের কি থাকে, গ্ল্যান্ডস থাকে। এবং এটা থেকে ডাক্স, তারপরে স্মল ডাক্ট থাকে, লার্জ ডাক্ট থাকে, এবং ল্যাকটিফেরাস ডাক্ট থাকে। আলটিমেটলি নিপেলে ব্রেস্ট মানে মিল্ক কিন্তু যায়। এবং যে কোনো ডিজিজ যেগুলো ধরো ডাক্স, লোবিউস, ফাইব্রাস টিস্যু এই সকল জায়গাতে যদি হয় তাহলে সেগুলোই কিন্তু ব্রেস্টের ডিজিজ, রাইট? ব্রেস্টে কিছু কনজেনিটাল অ্যানোমালিসও হইতে পারে, যেমন আমরা বলি যে অ্যাক্সেসরি নিপলস থাকতে পারে, বা সুপার নুমেরারি নিপলস। হ্যাঁ, এটাই মোস্ট কমন কনজেনিটাল অ্যানোমালি। অর্থাৎ এক্সট্রা নিপল থাকতেছে। নর্মালি ধর একটা মানুষ তার একটা নর্মাল নিপল আছে, আবার মানে ওইটার নিচে আর একটা ছোট নিপল আছে, এরকমও কিন্তু হইতে পারে। এটাও পসিবল। এক্সেসরি এক্সেসরি নিপল, হ্যাঁ, এটাকে আচ্ছা এক্সেসরি যদি নিপল থাকে সেটা একটা নাম আছে, পলিথেলিয়া। পলিথেলিয়া এটাকে বলা এক্সেসরি নিপল। মেইনলি সাধারণত ইমব্রায়োনিক মিল্ক যে লাইন ওটা যদি ফিউশন না করতে পারে, মানে সরি রিগ্রেস না করতে পারে, মিল্ক লাইন রিগ্রেস না করতে পারে, বা নর্মালি মিল্ক যে লাইন থাকে ইমব্রায়োনিক মিল্ক লাইন ওটা তো রিগ্রেস করে যাবে, শেষ হয়ে যাবে। বাট ওটা যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে এটা হয়। বাট এটা হার্মলেস, এটা কোনো ডেঞ্জারাস কিছু না। এক্সেসরি ব্রেস্টও থাকতে পারে, যেটাকে আমরা এক্সেসরি ব্রেস্ট টিস্যু, যেটাকে আমরা বলি পলিমেস্টিয়া। এবং এটা এক্সিলাতে থাকতে পারে, এক্সিলাতেই মোস্ট কমনলি থাকে। তারপরে চেস্টে থাকতে পারে, অ্যাবডোমেনে থাকতে পারে। মানে ব্রেস্ট এর মতো গ্রোথ এক্সিলাতে হইতে পারে, চেস্ট হইতে পারে, অ্যাবডোমেন হইতে পারে, মোস্ট কমনলি এক্সিলাতে হয়। আর স্পেশালি প্রেগনেন্সির টাইমে দেখা যায় এই টিস্যুগুলো অনেক ইনলার্জ হয় এবং এরা হরমোনেও রেসপন্ড করতে পারে। কনজেনিটাল নিপল ইনভার্সন একটা টার্ম আছে। নিপল নর্মালি আউটওয়ার্ড প্রজেক্টেড হয়ে থাকে, বাট নিপল যদি ভিতরের দিকে প্রজেক্টেড হয় সেটাকে আমরা নিপল ইনভার্সন বলি। আর অ্যামাস্টিয়া একটা টার্ম আছে, অ্যামাস্টিয়া মানে হচ্ছে ব্রেস্ট টিস্যু একেবারেই নাই। আর এটা এক সাইডে বা দুই সাইডেই হইতে পারে। ইনফ্লামেটরি ব্রেস্ট ডিজিজ নিয়ে যদি কথা বলি তাহলে ফার্স্টে ম্যাস্টাইটিসের কথা আসে, অ্যাকুট ম্যাস্টাইটিস। মানে ব্রেস্টের অ্যাকুট একটা ব্যাকটেরিয়াল ইনফ্লামেশন। এটা মেইনলি দেখা যায় যে ব্রেস্ট ফিডিংয়ের টাইমে প্রেগনেন্ট মহিলা যারা, তাদের ক্ষেত্রে পিউপেরিয়ামের যে টাইমটা থাকে, মানে বাচ্চা ডেলিভারি করে ফেলার পরে যে টাইমটা, ওই টাইমে এগুলো বেশি হওয়ার চান্স থাকে। পিউপেরিয়ামের হয়তো বা 5, 6, 7 দিন এরকম টাইমে বেশি এরকম হয়। এবং ফার্স্ট মান্থ আফটার ডেলিভারিতে এটা মেইনলি হয়। বেবি যখন মিল্ক সাক করার টাইমে দেখা যায় ওই জায়গায় নিপেলে টাইনি বা ছোট ছোট কিছু ক্র্যাকস পড়তে পারে, একটু মানে ক্র্যাকস হইতে পারে, এবং সেখান থেকে ব্যাকটেরিয়া ওই ভিতরে ঢুকবে এবং ইনফেকশন করবে। মেইনলি স্টাফাইলোকক্কাস অরিয়াস দ্বারা হয়। এই জন্য আমরা ম্যাস্টাইটিসের ক্ষেত্রে কিন্তু অ্যান্টি স্টাফাইলোকক্কাল অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করতে পারি। এই জন্য আমরা যদি এমন দেখি যে ব্রেস্ট ফিডিং করাইতেছে একটা মা, ল্যাকটেটিং একটা মা, পাশাপাশি পেইনফুল সোলেন ব্রেস্ট আছে, সাথে ফিভার আছে, তাহলে আমরা ধরে নেব এটা স্টাফিলোকক্কাস অরিয়াস দ্বারা একটা হয়তোবা এখানে ম্যাস্টাইটিস হয়েছে। এবং পেইন, সোয়েলিং, রেডনেস, ওয়ার্মথ, ফিভার এগুলো তো থাকবে। এগুলো থেকে আলটিমেটলি অ্যাবসেসও এখানে হইতে পারে। আর অ্যাবসেস যদি হয় তাহলে আমরা ইনসিশন ড্রেনেজ তো দিতে হবে, ড্রেইন করতে হবে। আর ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করা যতটা পসিবল করার ট্রাই করতে হবে। অ্যান্টিবায়োটিক্স তো আমি দিব। ল্যাকটিফ্রাস যে ড্রাগসগুলো থাকে সে জায়গায় কিন্তু মেটাপ্লাসিয়াও হইতে পারে। আমরা বলি ল্যাকটিফ্রাস যে ডাক থাকে ব্রেস্টে, সেগুলো নর্মালি ডাকটাল এপিথিলিয়াম। এখন কোনো কারণে যদি এটা লাইনিংটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস এপিথিলিয়াম হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি যে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। এবং স্কোয়ামাস সেল আমরা জানি ক্যারাটিন প্রোডাকশন করে, এবং ক্যারাটিন পার্লস পাওয়া যায় স্কোয়ামাস সেল কার্সিনোমাতে আমরা বলে আসছিলাম। হাউএভার, তো স্কোয়ামাস সেল ক্যারাটিন প্রোডাকশন করতে পারে, এবং ক্যারাটিনগুলো ওই ডাককে ব্লক করে দিতে পারে, এবং আলটিমেটলি সিক্রেশন অ্যাকুমুলেট করে ব্যাকটেরিয়া গ্রো করে রিকারেন্ট অ্যাবসেস করতে পারে। সো এটা একটু জাস্ট জানতে পারো। আর এই সকল পেশেন্টরা ইউজুয়ালি দেখা যায় যে মানে স্পেশালি ফিমেলরা যদি যখন স্মোকার হয় তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স বেশি। এটাকে আমরা পেরিডাক্টাল ম্যাস্টাইটিস বা জাস্কা ডিজিজ বা রিকারেন্ট সাব অ্যারিওলার অ্যাবসেসও বলে থাকি। তো এরকম বিভিন্ন নাম আছে। এরপর আসো যে আমরা এখানে আরও কিছু টার্ম পড়বো, যেমন ধরো ফ্যাট নেক্রোসিস মানে কি, মানে হচ্ছে যে ব্রেস্ট এ যে ফ্যাট থাকে, কোনো একটা ট্রমা হয়েছে এবং ট্রমার পরে ব্রেস্টের ফ্যাটগুলো ডেথ হয়েছে। হ্যাঁ, যেমন ধরো ওম্যানকে
ব্রেস্টে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের ফলে ব্রেস্টে অনেক আঘাত পাইছে এবং এর ফলে বেশ কিছু উইকস পরে তার ওইখানে একটা হার্ড লাম্প হয়েছে এবং ডক্টর এটাকে ক্যান্সার মনে করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা ফ্যাট নেক্রোসিস। এটা কেন হার্ড হয়েছে? কারণ ডেড যে ফ্যাটগুলো মরে গেছে, ডেড ফ্যাট ইনফ্লামেশন ফাইব্রোসিস হয়ে ক্যালসিফিকেশন হয়ে শক্ত হয়ে গেছে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর টিউবারকুলার ম্যাস্টাইটিসও হইতে পারে, লাংস লিম্ফ নোড এগুলার থেকে স্প্রেড হয়ে এরা ম্যাস্টাইটিসও করতে পারে। সেক্ষেত্রে ক্যাজিয়েটিং গ্রানুলোমা পাবো আমরা হিস্টোলজিক্যালি। গ্রানুলোমেটাস ম্যাস্টাইটিস একটা টার্ম আছে, যাদের মেইনলি দেখা যায় যে সার্কয়েডোসিস, তারপরে হচ্ছে তোমার টিউবারক্লোসিস, গ্রানুলোমেটোসিস উইথ পলেনজাইটিস, যেটাকে আমরা গ্রানুলোমেটোসিস উইথ পলেনজাইটিস, এটাকে ওয়েগেনার্স গ্রানুলোমেটোসিসও বলা হয়। এই ডিজিজগুলো যাদের থাকে তাদের হচ্ছে গ্রানুলোমেটাস ম্যাস্টাইটিসও হওয়ার চান্স থাকতে পারে। ডাকটেকটাই সেটা, মানে ডাক্টের অনেক বেশি ডাইলেটেড হয়ে যায় ডাকগুলা, এটা মানে ডাকটেকটেশিয়া। হাউএভার আমরা এগুলাতে আসবো। এরপরে আসো আমরা বিনাইন কিছু এপিথেলিয়াল লেশনের কথা বলি ব্রেস্টে। নন পলিফেরেটিভ ব্রেস্ট ডিজিজ আছে, যেটাকে আমরা ফাইব্রোসিস্টিক চেঞ্জ বলে থাকি। নন পলিফেরেটিভ ব্রেস্ট ডিজিজ, এটাকে ফাইব্রোসিস্টিক চেঞ্জ বলা হয়। আর পলিফেরেটিভ যে ব্রেস্ট ডিজিজ সেটা দুই ধরনের হইতে পারে, উইদাউট অ্যাটিপিয়া। অ্যাটিপিয়া মানে ক্যান্সার টাইপের হয়ে গেছে, আর উইথ অ্যাটিপিয়া মানে হচ্ছে ক্যান্সার টাইপের হয়ে গেছে যেটা বললাম। আর উইদাউট অ্যাটিপিয়া মানে ক্যান্সার না, বাট এটা স্টিল পলিফেরেটিভ। হ্যাঁ, এটা একটু জানলাম। অর্থাৎ ফিউচারে ব্রেস্ট ক্যান্সার হইতে পারে নন পলিফেরেটিভ থেকে। কিভাবে? যখন নন পলিফেরেটিভ আছে বর্তমানে, তারপরে মানে পলিফেরেটিভ উইথ অ্যাটিপিয়া হয়েছে, মানে পলিফেরেটিভ উইদাউট অ্যাটিপিয়া হয়েছে, তারপরে পলিফেরেটিভ উইথ অ্যাটিপিয়া হয়ে গেছে, এর ফলে ক্যান্সার হইতে পারে। এখন আসলে আমরা ফাইব্রোসিস্টিক চেঞ্জ অফ ব্রেস্ট নিয়ে একটু কথা বলি। এটাকে নন পলিফেরেটিভ ব্রেস্ট ডিজিজও বলা হয়। এটা মোস্ট কমন বিনাইন ব্রেস্ট ডিজিজ, ইউজুয়ালি 30 থেকে 50 বছর বয়সে হয়। হরমোনের সাথে এটার সাথে অ্যাসোসিয়েশন আছে, অর্থাৎ হরমোনাল ফ্লাকচুয়েশন মেনস্ট্রুয়াল সাইকেলের টাইমে যখন হয় তখন এটার সাথে এই মানে এই ফাইব্রোসিস্টিক চেঞ্জের ইভেন্টটা অনেক অতপ্রতভাবে জড়িত। এবং মনে রাখতে হবে যে ফাইব্রোসিস্টিক চেঞ্জ এটার মধ্যে আসলে এটাতে কি কি ঘটে সেগুলো লুকায় আছে। যেমন ফাইব্রো মানে এখানে ফাইব্রোসিস হবে, তারপরে সিস্টিক মানে এখানে সিস্ট থাকবে, তারপরে ফাইব্রোসিস্টিক চেঞ্জ, রাইট? তো এখানে আরেকটা জিনিস হয়, সেটাকে আমরা বলি অ্যাডিনোসিস। তো সিস্ট যেটা থাকে এখানে মানে সিএফএ, সিস্ট ফাইব্রোসিস অ্যাডিনোসিস। তো এখানে সিস্ট যেগুলো হয় এটা কিভাবে হয়? অ্যাকচুয়ালি এখানে যে ডাকগুলা থাকে, ডাকটা একটা সেও থাকে, ডাকগুলা ডাইলেটেড হয়ে যায়, ফলে ফ্লুইড অ্যাকুমুলেট করে এবং আলটিমেটলি স্মল সিস্ট ফর্মেশন করে, এবং লার্জ সিস্টও হইতে পারে, যেটা পালপেবল একটা লাম্প আকারও প্রেজেন্ট হইতে পারে। এবং ফাইব্রোসিস হবে। ফাইব্রোসিস কিভাবে হবে? যে এই সিস্টগুলা মাঝে মধ্যে রাপচার করে যাবে, রাপচার করে এগুলা আশেপাশে ইনফ্লামেশন করবে, এবং যখন ইনফ্লামেশনগুলো হিল করতে যাবে তখন ওখানে ফাইব্রোসিস হবে, স্ক্যার টিস্যু গঠন হবে, ফলে ওই জায়গায় একটু মানে ব্রেস্টটাতে একটু ফার্ম লাম্প বা একটা ফোলা ফোলা মনে হবে। তারপরে অ্যাডিনোসিস হইতে পারে। হটিস অ্যাডিনোসিস যখন ব্রেস্টের মধ্যে গ্ল্যান্ডুলার যে ইউনিটস এগুলা বেশি বেড়ে গেছে, মানে গ্ল্যান্ড বেড়ে গেছে, অর্থাৎ কিসের মধ্যে? লোবিউলের মধ্যে। ব্রেস্টের যে লোবিউল থাকে এটাকে তো আমরা হচ্ছে মিল্ক ফ্যাক্টরিও বলে থাকি লোবিউলকে। তো এটার মধ্যে অনেক বেশি অ্যাসিনাই বা গ্ল্যান্ডুলার ইউনিটস বেড়ে যায়, যেটাকে আমরা বলি অ্যাডিনোসিস। ফলে লোবিউলগুলো অনেক বেশি ইনলার্জড হয়ে যাবে। আলটিমেটলি পেশেন্ট একটা লাম্প, একটা ফোলা নিয়ে প্রেজেন্ট করবে। ইউজুয়ালি ফাইব্রোসিস্টিক চেঞ্জ বাইল্যাটারাল হয় এবং পেইন থাকতে পারে। ফাইব্রোসিস্টিক ডিজিজে কিন্তু পেইন থাকে, স্পেশালি ম্যাস্ট্রুয়েশনের আগে, পিরিয়ড শুরু হওয়ার আগে। এবং ম্যাস্ট্রুয়েশন যখন হয়, ম্যাস্ট্রুয়েশনের পরে কিন্তু সিমটমসগুলো ইমপ্রুভ করে যায়, তার মানে হরমোনাল ফ্লাকচুয়েশন আছে। এবং ফাইব্রোসিস্টিক চেঞ্জ ইউজুয়ালি মানে এরা ব্রেস্ট ক্যান্সারের রিস্ক কিন্তু বাড়ায় না, সিম্পল ফাইব্রোসিস্টিক যে চেঞ্জ। বাট যদি এরা কোনোভাবে পলিফেরেটিভ ব্রেস্ট ডিজিজ হয় তাহলে কিন্তু এরা করতে পারে। এখন পলিফেরেটিভ যে ব্রেস্ট ডিজিজ এটা বলতে কি বোঝায়? পলিফেরেশন বলতে ব্রেস্টে যে সেল থাকে এই সেলের ডিভিশন অনেক বেশি বেড়ে গেছে। এটা এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি পলিফেরেটিভ ব্রেস্ট ডিজিজ। আচ্ছা, অ্যাটিপিয়া মানে কি তাহলে? অ্যাটিপিয়া মানে হচ্ছে যে অ্যাবনর্মাল লুকিং সেল হবে, মানে নর্মাল টিপিক্যাল সেলের মতো না আন্ডার মাইক্রোস্কোপ। অ্যাটিপিয়া আছে মানে আমরা ধরে নিতে পারি এটা ম্যালিগনেন্সির দিকে যাইতে পারতেছে। এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া একটা টার্ম আছে, এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া। এই জিনিসগুলো কি দেখো, এখানে আমরা যখন বলছিলাম, আমরা কিন্তু বলছিলাম যে কিছু আছে পলিফেরেটিভ ব্রেস্ট ডিজিজ উইদাউট অ্যাটিপিয়া। তো উইদাউট অ্যাটিপিয়ার মধ্যে কিছু টাইপস আছে, যেমন ধরো এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া, মানে আমরা জানি ডাক্ট একটা অথবা 2 লেয়ার্স অফ এপিথেলিয়াম সেল দ্বারা লাইন্ড হইতে পারে, এবং এপিথেলিয়াল সেলগুলো মাল্টিপ্লাই করে 1 থেকে 2টা লেয়ারের বদলে তারা অনেকগুলো লেয়ার করতেছে, এটাকে বলে এপিথেলিয়াল হাইপারপ্লাসিয়া। এটা বিনাইন একটা কন্ডিশন, ম্যালিগনেন্সির কিছু না। তারপরে এখানে স্ক্লেরোজিং অ্যাডিনোসিস এরকম বিভিন্ন টার্ম আছে, ইভেন প্যাপিলোমা, গাইনোকোম্যাসিয়া, এগুলো কিছু উইদাউট অ্যাটিপিয়ার উদাহরণ। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের ডিটেলসে কিছুই জানতে হবে না। গাইনোকোম্যাসিয়া মানে তো বুঝো যে মেইলের ব্রেস্ট যখন মানে গ্ল্যান্ডুলার টিস্যুগুলো অনেক ডেভেলপ করে ফিমেলের মতো হয়ে গেছে অলমোস্ট। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পলিফেরেটিভ ব্রেস্ট ডিজিজ উইথ অ্যাটিপিয়া।
তো এটা হইতে পারে অ্যাটিপিক্যাল ডাক্টার হাইপারপ্লাসিয়া বা লোবুলার হাইপারপ্লাসিয়া, এগুলো থেকে পরবর্তীতে কিন্তু টিউমার হইতে পারে, ব্রেস্ট ক্যান্সার হইতে পারে। সো এটা ইম্পর্টেন্ট। তো ব্রেস্ট টিউমারের মধ্যে আমরা ব্রেস্ট টিউমারকে যখন ক্লাসিফাই করবো, কিছু হচ্ছে বিনাইন, কিছু হচ্ছে ম্যালিগনেন্ট। তো বিনাইনের মধ্যে ফাইব্রোডিনোমা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে একটা জিনিস জানতে হইলে বিনাইনের মধ্যে ফাইব্রোডিনোমা জানতে হবে। ফাইব্রোডিনোমা যেটা, অ্যাডিনোমা শব্দ অর্থ গ্ল্যান্ডুলার টিস্যু থেকে আসছে, আর ফাইব্রো মানে হচ্ছে ফাইব্রাস বেস্ট্রোমাল টিস্যু। তার মানে ফাইব্রোডিনোমা একটা বিনাইন টিউমার, যেখানে এরা ফাইব্রাস টিস্যুর কম্পোনেন্টও আছে, মানে ফাইব্রাস এস্ট্রোমা এবং গ্ল্যান্ডুলার এলিমেন্টস দুইটাই আছে। এবং মোস্ট কমনলি এরা 15 থেকে 30 বছরের মেয়ে, এদের যদি কোনো ব্রেস্টে কোনো লাম্প হয়, টিউমার হয়, তাহলে ধরে নিবা যে এটা ফাইব্রোডিনোমাই মোস্ট পসিবলি। এবং এই ফাইব্রোডিনোমাটা হরমোন সেন্সিটিভ, স্পেশালি ইস্ট্রোজেন। সো এটা রিপ্রোডাক্টিভ ইয়ার্সেই ডেভেলপ করবে। ইয়াং ওম্যান, একটা পালপেবল লাম্প আছে এবং লাম্পটা পেইনলেস, কোনো ব্যথা নাই, এবং এটা ফার্ম আর রাবারি হইতে পারে, এবং এটা ফ্রিলি মোবাইল, এবং এজন্য এটাকে ব্রেস্ট মাউসও বলা হয়। এরা ওয়েল সার্কামস্ক্রাইবড থাকে, মানে ওয়েল সার্কামস্ক্রাইবড, কোনো অ্যাব্রো থ্যাব্রো কিছু নাই। এবং এটাদের ব্রেস্ট মাউস এই কারণে বলা হয় কারণ এরা ইজিলি মুভ করে এক্সামিনিং ফিঙ্গার্সের আন্ডারে, এবং মোবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে কি আলটিমেটলি দাঁড়ালে এরা ওয়েল সার্কামস্ক্রাইব, রাবারি, ফার্ম, ফ্রিলি মুভেবল, এবং ইউজুয়ালি এরা আপার এবং আউটার কোয়াড্রেন্টে হয়। মানে এই যে যদি ব্রেস্ট হয়, এটা যদি মিডিয়াল এসপেক্ট হয়, তাহলে আপার এবং আউটার কোয়াড্রেন্ট যে এটা, হ্যাঁ, 4টা কোয়াড্রেন্টে যদি ভাগ করি, এই কোয়াড্রেন্টে মিলিয়ে এরা হয়। এবং কাট সারফেস আমরা একটু কাটলে এটা ফার্ম, গ্রে হোয়াইট কালারের, এবং স্লিট লাইক স্পেস থাকতে পারে। এটা কেন হয়? কারণ এখানে যে পলিফেটিং ফাইব্রাস স্ট্রোমা থাকে, সেটা ডাকগুলোকে কম্প্রেস করে রাখে, এবং এটা দেখতে মনে হয় কিছু স্লিট স্লিট, মানে স্লিট স্লিট পাওয়া যেতে পারে। আচ্ছা, মাইক্রোস্কোপি করলে আমরা এখানে স্ট্রোমাল কম্পোনেন্ট পাবো, গ্ল্যান্ডুলার কম্পোনেন্ট পাবো, এটা আমরা একটু জানলাম। এবং গ্ল্যান্ডুলার যে কম্পোনেন্ট, আমরা বলছি যে এখানে স্টোমাগুলা কি করে, ডাকগুলাকে কম্প্রেস করে রাখে, এবং এই কারণে দুইটা প্যাটার্ন হইতে পারে। একটা হচ্ছে ইন্ট্রাক্যানালিকুলার, আর একটা হচ্ছে পেরিক্যানালিকুলার। হ্যাঁ, পেরিক্যানালিকুলার। তো ইন্ট্রাক্যানালিকুলার হচ্ছে স্টোমা ডাক্টের মধ্যে গ্রো করতেছে, এবং কি বললাম, স্টোমাটা ডাক্টের মধ্যে গ্রো করতেছে, এবং ডাক্ট এই কারণে ইলংগেটেড এবং স্লিট লাইক হয়। এটা ছবি দেখে একটু ভালো করে বুঝবা, তোমরা ছবিগুলো একটু দেখবা। এটাকে বলে ইন্টারক্যানালিকুলার। পেরিক্যানালিকুলার মানে স্ট্রোমা ডাক্টের আশেপাশে, যদি ডাক্ট হয় এটার আশেপাশে গ্রো করতেছে, এবং ডাক্টটা একটু রাউন্ড বা ওভাল, এবং মানে তাদের নর্মাল শেপটা মেনটেন করে রাখে। তার মানে ইন্ট্রাক্যানালিকুলার যখন আমি বলবো, তার মানে এরা ক্যানেলের মধ্যে আছে এবং এরা কম্প্রেস স্লিট লাইক ডাক্ট। আর পেরিক্যানালিকুলার মানে হচ্ছে অ্যারাউন্ড দ্য ক্যানেল, এবং ডাক্ট রাউন্ডই থাকে। এই দুটো কথা এখানে একটু আলাদা করে মনে রাখতে পারো হাইব্রিডিনোমাতে, ঠিক আছে? ওকে, আমরা কার্সিনোমাতে আসবো, তবে তার আগে ফাইব্রোঅ্যাডিনোমা নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, সো এখানে এই যে ইন্টারক্যানালিকুলার এবং এক্সট্রা পেরিক্যানালিকুলার, এই দুটো নিয়ে আমরা কথা বলতেছিলাম। তাহলে এই যে কম্প্রেস ডাক্ট এবং স্লিট লাইক অ্যাপিয়ারেন্স এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে হচ্ছে দেখছো, মানে ডাক্টটা প্যাটার্ন এবং একটা সার্কুলার ওভাল এরকম টাইপেরই দেখা যাচ্ছে। সো মাইক্রোস্কোপি ফাইন্ডিংটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসো আমরা ব্রেস্ট কার্সিনোমা নিয়ে কথা বলবো। কার্সিনোমা মানে ম্যালিগন্যান্ট টিউমার, যেটা এপিথেলিয়াল সেল থেকে আসতেছে। আর যদি মানে কানেকটিভ টিস্যু থেকে আসে, সেটাকে বলি আমরা সার্কোমা। ব্রেস্ট কার্সিনোমা হতে পারে নন ইনভেসিভ মানে কার্সিনোমা ইন সিটু। কার্সিনোমা ইন সিটু যেটা, ইন সিটু মানে তো বুঝো যে এখনো বেসমেন্ট মেমব্রেনটাকে অ্যাটাক করে নাই, বেসমেন্ট মেমব্রেন পার হয়ে এরা বাহিরে আসে নাই। আর ইনভেসিভ মানে যেটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে ফেলছে। আচ্ছা, তাহলে আমরা যখন ইন সিটু বলবো, তখন সেটা দুই ধরনের হইতে পারে, আইদার ডাক্টাল কার্সিনোমা ইন সিটু অথবা লোবিউলার কার্সিনোমা ইন সিটু। ডাক থেকে হইলে ডাক্টাল, লোবিউল থেকে হইলে লোবিউলার, এবং এরা বেসমেন্ট মেমব্রেন ভেদ করে আসে নাই। ইনভেসিভ মানে এরা বেসমেন্ট মেমব্রেন ভেদ করে আসছে, এবং সারাউন্ডিং যে ব্রেস্ট টিস্যু সেগুলাতে মানে সেগুলো ইনভেট করে ফেলছে, এবং এরা ডেঞ্জারাস কারণ এরা লিমফেটিক্সে ইন্টার করতে পারে, এবং এরা ব্লাড ভেসেলে ইন্টার করতে পারে, এবং স্প্রেড করতে পারে, মানে মেটাস্টেসিস হইতে পারে। ওকে, ফাইন। এরপরে আসো যে আমরা ইনভেসিভ কার্সিনোমা ডেঞ্জারাস, তার মানে তাহলে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু যেটা, এটা নিয়ে কিছু কথা একটু বলতে হবে। যে ডাক্টাল এপিথেলিয়ামগুলো, ডাক্টের যে এপিথেলিয়ামগুলো থাকে, ওইগুলো ম্যালিগন্যান্ট পলিফারেশন হয়েছে, এবং ওইগুলো ডাক্টের মধ্যেই লিমিটেড আছে, এরা ইনভেশন করে না আশেপাশে, বেসমেন্ট মেমব্রেনকে ইনভেট করে নাই। তো এটাকে স্টেজ 0 ব্রেস্ট ক্যান্সারও বলা হয়। এই জন্য স্টেজ 0 ব্রেস্ট ক্যান্সার। নর্মাল ডাক্ট, সেটা জেনেটিক মিউটেশন হয়ে ম্যালিগন্যান্ট ডাক্টাল এপিথেলিয়াল সেল ডেভেলপ করে, আলটিমেটলি সেল মানে ওই ডাক্তার ফিল করে ফেলছে, এবং বেসমেন্ট মেমব্রেন ইনটেক্ট আছে, কোনো মেটাস্টেসিস হয় না। এই পেশেন্ট হয়তো একটা মানে স্মল একটা ব্রেস্ট লাম্প বা নিপল ডিসচার্জ, যেগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং আমরা এক্ষেত্রে স্ক্রিনিং ম্যামোগ্রাফি, তারপর হচ্ছে মানে স্ক্রিনিং ম্যামোগ্রাফি করতে পারি, যেটা আমাদের মাইক্রো ক্যালসিফিকেশন, কি বললাম, মাইক্রো ক্যালসিফিকেশন হয়তো বা স্ক্রিনিং ম্যামোগ্রাফিতে ডায়াগনোসিস হতে পারে। আচ্ছা, ম্যামোগ্রাফি মানে কি? ম্যামোগ্রাফি মানে কিন্তু এক্স রে, বুঝছো, এক ধরনের এক্স রে টাইপের, ব্রেস্টের এক্স রে ম্যামোগ্রাফি। এবং মনে রাখবা, আমরা ইয়াং মহিলাদের কি করি বলো তো? ইয়াং মহিলাদের আল্ট্রাসাউন্ড করি না ম্যামোগ্রাফি করি, সেটা আমরা একটু পরে বলবো।
তবে মনে রাখবা যে ম্যামোগ্রাফি এবং আমাদের আল্ট্রাসোনোগ্রাফি এটার ব্রেস্ট ডেন্সিটির উপর ডিপেন্ড করে আমাদের কোন সময় কোনটা করতে হবে, এটা ভাইবে তো অনেক সময় স্যাররা ধরে, এটা স্যারদের ফেভারিট একটা কোশ্চেন। এবং আমরা এখন যে জায়গাটা চলে যাবো সেটা হচ্ছে লোবুলার কার্সিনোমা ইন সিটু। তাহলে লোবুলার কার্সিনোমা ইন সিটু সেটাও সেম, যে তবে লোবুলার কার্সিনোমা ইন সিটু এটা ম্যামোগ্রাফিতে দেখা যায় না, কারণ এটা মানে ক্যালসিফিকেশন প্রোটেকশন করে না, সো মাইক্রো ক্যালসিফিকেশন এখানে দেখা যাবে না। এখন ইনভেসিভ ডাক্টাল যে কার্সিনোমা, যেটাকে আমরা আইডিসি বলি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্রেস্ট ক্যান্সার। কারণ এটা ইনভেসিভ কেন বলা হয়েছে, কারণ এরা মানে এরা বেসমেন্ট মেমব্রেন ভেদ করে লিমফেটিক্স, অ্যাক্সিলারি লিম্ফ নোড এবং ব্রেস্ট ক্যান্সারগুলি যে অ্যাক্সিলারি লিম্ফ নোডে মেটাস্টেসিস হয়, এবং এটা ইম্পর্টেন্ট। এবং এইটার আমরা যদি মরফোলজি বলি, তাহলে মরফোলজিতে আমরা দেখবো যে ধরো হার্ড, তারপরে ইরেগুলার, পোরলি সার্কামস্ক্রাইবড, তারপরে গ্রে হোয়াইট টু ইয়েলো কাট সার্ফেস হতে পারে, চকি স্টিক্স থাকতে পারে, গ্রিটি সেন্সেশন থাকতে পারে কাটিংয়ে। ঠিক আছে, সো এই জায়গায় সব কথাগুলো আছে, গ্রিটিং সাউন্ড বা গ্রিটি সেন্সেশন, গ্রে হোয়াইট টু ইয়েলোইশ কালার। আচ্ছা, আর আমরা যদি, এবং এখানে এটা কেন হার্ড হয়, কারণ ক্যান্সার আমাদের ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেট করে, এখানে কোলাজেন প্রোডাকশন হয় এবং আলটিমেটলি ফাইব্রোসিস হয়ে এটা মানে এখানে একটা টার্ম আছে ডেসমোপ্লাসিয়া হয়, ডেসমোপ্লাসিয়া। এবং ডেসমোপ্লাসিয়া মেইন রিজন যে কারণে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা স্টোনি হার্ড হয়। মনে রাখবে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমাটার কনসিস্টেন্সি স্টোনি হার্ড হয় কেন, কারণ ডেসমোপ্লাসিয়া হয়, কারণ এখানে ডেন্স একটা ফাইব্রোসিস হয়, ফাইব্রোব্লাস্টগুলো কোলাজেন তৈরি করে, এবং ফাইব্রোব্লাস্ট কই থেকে আসে, ক্যান্সার ফাইব্রোব্লাস্টকে স্টিমুলেট করে। এবং এটা ইরেগুলার কেন হয়, কারণ ক্যান্সার সেল ইনফিল্ট্রেট করে সারাউন্ডিং টিস্যুতে, মানে একটা স্মুথ রাউন্ডেড থেকে একটা ইরেগুলার হয়। এবং গ্রিটি কেন হয়, গ্রিটি এই কারণে হয় কারণ এখানে ক্যালসিফিকেশন থাকে টিউমারের মধ্যে, এবং যখন একটা সার্জন এটা কাটতে যাবে নাইফ দিয়ে, তখন মনে হবে একটু মানে কেমন গিটি গিটি লাগতেছে, ঠিক আছে, গ্রিটি গ্রিটি একটা ফিলিং হবে। আচ্ছা, মাইক্রোস্কোপিকে আমরা অ্যানাপ্লাসিয়া পাবো, মানে অ্যানাপ্লাস্টিক টিউমার সেল, সলিড নেস্ট লাইক অ্যাপিয়ারেন্স পাওয়া যায়, কর্ড পাওয়া যাইতে পারে, তারপরে গ্ল্যান্ডুলার স্ট্রাকচারগুলো পোরলি ফর্ম থাকবে, ডেসমোপ্লাস্টিক স্ট্রোমা পাবো, এবং এখানে পেরিভাস্কুলার এবং পেরিনিউরাল ইনভেশন থাকে। ঠিক আছে, এই কথাগুলো এখানে ইম্পর্টেন্ট, এগুলো একটু মনে রাখবা। আর নর্মাল ব্রেস্ট বিউটিফুল থাকে, অর্গানাইজ থাকে, বাট ক্যান্সারটা কিন্তু এখানে আমরা তাহলে কি কি বললাম, নেস্ট, জাল জাল, কর্ড লাইক, এবং অ্যাবনর্মাল গ্রান্স থাকবে। এবং সাপোর্টিং যে টিস্যুগুলো আছে ওইগুলো খুব বেশি ফাইব্রোটিক হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং আমরা দেখবো পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, পেশেন্ট একটা হার্ড স্টোনি হার্ড ব্রেস্ট লাম্প নিয়ে আসবে, যেটা পেইনলেস থাকবে, ইরেগুলার মার্জিন থাকবে, মোবিলিটি ঠিক করে হবে না, ফিক্স হয়ে যাবে, এবং সাইজে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। এবং আমরা অ্যাডভান্স কেসে স্কিন ডিম্পল হয়ে গেছে, ডিম্পল জায়গায় জায়গায় গর্ত গর্ত, এবং নিপল রিট্রাকশন হইতে পারে, এবং অ্যাক্সিলারি লিম্ফ নোড ইনলার্জমেন্ট হইতে পারে, আর ব্রেস্ট ডিসচার্জও হইতে পারে। এবং স্কিন ডিম্পল কেন হয়, কারণ এখানে আমরা জানি যে আমাদের ব্রেস্ট স্কিন নর্মালি ডিপ টিস্যুর সাথে কুপার লিগামেন্ট দ্বারা অ্যাটাচ থাকে, কুপার লিগামেন্ট। তো ক্যান্সার ফাইব্রোসিস করবে, ফলে ফাইব্রোসিসের কারণে কুপার লিগামেন্টটা পুলড হবে, টান খাবে, এবং এই কারণে স্কিন ইনওয়ার্ডস বা ভিতরের দিকে পুলড হয় এবং একটা ডিম্পল হয়, ডিম্পল বা গর্তের মতো হয়ে যায়। ঠিক আছে, এটা একটু জানো। আচ্ছা, আর নিপল রিট্রাকশন কেন হয়, কারণ ক্যান্সার আমাদের মেজর যে ল্যাকটিফ্রাস ডাক্ট থাকে, এই ল্যাকটিফ্রাস বা মিল্ক ডাক্ট যেটা থাকে, এটা শর্টেন হয়ে যায় ফাইব্রোসিসের কারণে, এবং এই কারণে নিপল ইনওয়ার্ড হয়, নিপল ইনওয়ার্ড বা ভিতর দিকে চলে যাওয়াকে আমরা নিপল রিট্রাকশন বলি। এবং লামটা কেন ফিক্সড হয়, কারণ ইনফিল্ট্রেশন হয় সারাউন্ডিং টিস্যুতে গ্রো করার কারণে, এবং পরবর্তীতে এরা পেক্টোরিয়াল ফেশিয়া নামে একটা টার্ম আছে অ্যান্ড মাসেল, ওইগুলাকে ইনভেট করে আলটিমেটলি এরা ফিক্সড হয়ে যায়। ব্রেস্ট ক্যান্সার মেইনলি লিমফেটিক স্প্রেডের থ্রুতে স্প্রেড করে, ফলে এক্সিয়াল লিম্ফ নোডকে ইনভলভ করে, সুপ্রা ক্লাভিকুলার লিম্ফ নোড, ইন্টারনাল মেমারি নোডস এগুলোকে এফেক্ট করে। ব্লাড স্প্রেডের মাধ্যমে এরা বোনস, লাং, লিভার, ব্রেন, মানে দুইটা বি মনে রাখবা, দুইটা বি, ব্রেস্ট থেকে বোনে যাইতে পারে, ব্রেনে যাইতে পারে, বোন ব্রেন, আর লাং লিভার, হ্যাঁ এইভাবে মনে রাখবা। মানে ব্রেস্ট থেকে এই সকল জায়গায় ক্যান্সার যাইতে পারে, মেটাস্টেসিস হইতে পারে ব্লাডের থ্রুতে, আর আর লিমফেটিক্সের থ্রুতেই মেইনলি মেটাস্টেসিস ফার্স্ট অফ অল হবে। মোটামুটি এখান থেকে এতটুকু ইনফো। আর প্যাজেট ডিজিজ নিয়ে একটু কথা বলতে চাই, প্যাজেট ডিজিজ অফ ব্রেস্ট। এটা হচ্ছে মেইনলি ব্রেস্ট বলতে এটা নিপেলের ডিজিজ, বুঝছো, নিপেল। তো এটা ব্রেস্ট ক্যান্সারের একটা ম্যানিফেস্টেশন, মানে কারো ব্রেস্ট ক্যান্সার হলে সেটারই একটা এফেক্ট বলা যায়, যে এরা ইউনিল্যাটারাল, মানে এক সাইডে ইরাইটিমেজ আছে, একটু লাল লাল, এবং একটু একজিমার মতো কেমন একটা আলসারেশন মনে হচ্ছে, নিপেল এবং অ্যারিওলার রিজনটা। এবং এটা হয়তোবা এই প্যাজেট ডিজিজ যদি থাকে, তাহলে আমরা চিন্তা করি আচ্ছা তার হয়তো ডাক্টাল কার্সিনোমা ইন সিটু অথবা ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা আছে, এটা হইতে পারে, এটা আমরা চিন্তা করি। এবং ক্যান্সার নর্মালি ব্রেস্ট ডাক্টের মধ্যে শুরু হইলো ধরো, বাট প্যাজেট ডিজিজে ক্যান্সার মানে অ্যালং দ্য ডাক্ট ট্রাভেল করে নিপেলের দিকে যায়, এই জন্য হয়। হ্যাঁ, ধরো কারো ইনভেসিভ কার্সিনোমা ডেভেলপ করছে ব্রেস্টে, তো ম্যালিগন্যান্ট সেল কি করে, মাইগ্রেট করে ল্যাকটিফ্রাস ডাক্ট হয়ে এরা
এপিডার্মিস অফ দ্য নিপেলে চলে যায় এবং সেখানে ইনফিল্ট্রেট করে স্কিন ইনফ্লামড আলসারেটেড হয়ে যায় এবং যেটাকে আমরা বলি প্যাজেট ডিজিজ। এটা ইউজুয়ালি এক সাইডে হয় এবং রেড কালার নিপেল আমরা পাবো, ইরিথেমেটাস হয়ে যাবে এবং এখানে ক্রাস্ট ক্রাস্ট তারপর হচ্ছে একজিমা এরকম পাইতে পারি, উজিং কিছু ডিসচার্জ এখান থেকে বেরোতে পারে, চুলকানি থাকতে পারে এবং এটার সাথে পালপেবল একটা সাব এরিওলার ব্রেস্ট মাসও আমরা কিন্তু পাইতে পারি। এবং এটা আমরা একজিমা ভাবতে পারি, কিন্তু একজিমার মতো যেহেতু দেখা যায়, বাট মনে রাখতে হবে একজিমা ইউজুয়ালি বাইল্যাটারাল হয় ব্রেস্টে যদি হয়ে থাকে, আর প্যাজেট ডিজিজ ইউনিল্যাটারাল হবে এবং এটা একজিমাতে আমরা যদি স্টেরয়েড দিয়ে ইমপ্রুভ করে যাবে, কিন্তু প্যাজেট ডিজিজ যেহেতু ক্যান্সারের একটা ম্যানিফেস্টেশন, সো এটা ইমপ্রুভ করবে না। এবং অর্ডিনারি যে একজিমা ওইখানে কোনো টিউমার থাকবে না, বাট এখানে একটা লাম্প একটা টিউমারও কিন্তু থাকবে এবং আমরা গ্রসলি যদি ওইটা এক্সামিনেশন করি আমরা নিপেল ক্রাস্টিং পাবো, ফিশারিং পাইতে পারি, আলসারেটেড উজি মানে কিছু সিক্রেশন বেরোচ্ছে, ইরাইথেমেটাস থাকবে। বাট মাইক্রোস্কোপিক্যালি আমরা এখানে ম্যালিগন্যান্ট সেল, আমরা এখানে নিউক্লিয়াসে অ্যাবনর্মালিটি, সাইটোপ্লাজম সাদা থাকা, পিল থাকা এগুলো পাইতে পারি। আচ্ছা, আমরা কিভাবে ক্যান্সার ডায়াগনোসিস করি? আমরা আলটিমেটলি তো বায়োপসি নিতে হবে। এখন আমরা এখানে কোর নিডেল বায়োপসি বলি। আচ্ছা সরি, মানে আমরা আমরা হচ্ছে এখানে তোমার আমরা প্যাজেট ডিজিজ, যেটা প্যাজেট ডিজিজ, তো প্যাজেট ডিজিজ আমরা কিভাবে করবো? আমরা নিপেল বায়োপসি, প্যাজেট ডিজিজের জন্য নিপেল বায়োপসি, এখানে প্যাজেট সেল আমরা আইডেন্টিফাই করতে পারি। আর যদি এমন হয় পারসিস্টেন্ট ইউনিল্যাটারাল একটা একজিমা অফ দ্য নিপেল যেটা ট্রিটমেন্টে রেসপন্ড করতেছে না, সেটা আমরা প্যাজেট ডিজিজ ধরে নিব। ইনফ্লামেটরি ব্রেস্ট ডিজিজ মানে কি? মানে ব্রেস্টটা ইনফ্লাম মনে হয়, এটা ইনফেকশনের কারণে না, বিকজ ক্যান্সার সেল লিম্ফেটিক ড্রেনেজকে যখন ব্লক করে দেয় তখন এরকম এরকম হইতে পারে। এরা ডার্মাল লিম্ফেটিক্সকে ইনভলভ করে এবং লিম্ফেটিক ড্রেনেজ ব্লক হয়ে যায়, ফলে ফ্লুইড অ্যাকুমুলেট করে স্কিন সোলেন হয়ে যায় এবং স্কিন রেড হয়ে যায় এবং স্কিন একটা অরেঞ্জ পিলের মতো মনে হইতে পারে, মানে অরেঞ্জের যে খোসা থাকে ওইটার মতো জায়গায় জায়গায় ফোটা ফোটা, তো ওইটা হচ্ছে আমরা বলি পডি অরেঞ্জ। পডি অরেঞ্জ তার মানে পডি অরেঞ্জ একটা ফ্রেন্স টার্ম, যেটা হচ্ছে অরেঞ্জ পিল। হ্যাঁ, অরেঞ্জ পিল আমরা বলি। পডি অরেঞ্জের ছবিটা যদি আমি দেখাইতে পারতাম, এখানে আসলে ছবি নাই, তো আমি কিভাবে দেখাবো? ছবিগুলো একটু তোমরা দেখে নিবা, হ্যাঁ, সার্চ দিয়ে, এখানে ছবিগুলো ভালো নাই। এবং অরেঞ্জ পিল কেন ডেভেলপ করেন? কারণ নর্মালি হচ্ছে যেটা হয় স্কিন স্মুথ থাকে, বাট ইনফ্লামেটরি কার্সিনোমাতে হচ্ছে লিম্ফেটিক ব্লকেজ যখন হয় তখন ফ্লুইড অ্যাকুমুলেট করে স্কিন সোয়েল হয়ে এবং এটা হচ্ছে হয় মেইনলি, হ্যাঁ, এবং তখন সাম এরিয়া মানে তেদার হয়ে লেগে থাকে এবং আদার এরিয়া আবার সোলেন হয়ে যায়, ফলে দেখা যায় টানি পিট জায়গায় জায়গায় ফোটা 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 পিটস বা গর্ত গর্ত থাকে, যেটা একটা অরেঞ্জের পিলের মতো, অরেঞ্জের খোসার মতো মনে হয়। এবং এক্ষেত্রে ইনফ্লামেটরি ব্রেস্ট ডিজিজে পডি অরেঞ্জ তো থাকে, তারপরে রেড কালার ব্রেস্ট হইতে পারে, সোলেন ব্রেস্ট হইতে পারে, ইডেমাটাস স্কিন থাকতে পারে, পডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স থাকতে পারে এবং অ্যাডভান্সড একটা ব্রেস্ট ডিজিজকে এটা ইন্ডিকেট করে ইনফ্লামেটরি, যেটা এটার প্রগনোসিস কিন্তু খুবই পোর, কারণ ডার্মাল লিম্ফেটিক ইনভলভমেন্ট যেহেতু হয়েছে এখানে, মানে এটার ফলে আলটিমেটলি অ্যাগ্রেসিভ ডিজিজ ইন্ডিকেট করে, যেটা স্প্রেড অনেক বেশি হচ্ছে। আচ্ছা, যে কোনো একটা ব্রেস্ট এটা সোয়েলিং কী কী কারণে হতে পারে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্যারদের, যে ফাইব্রোসিস্টিক ডিজিজ, তারপর হচ্ছে ফাইব্রোয়াডিনোমা, ম্যাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস, ফাইব্রোয়াডিনোসিস, তারপরে ক্যান্সার, এই সকল কারণে কিন্তু হইতেই পারে। এবং ব্রেস্ট ক্যান্সারের ফিচার্স কী হবে? যে কোনো ব্রেস্ট ক্যান্সারে পেইনলেস একটা লাম থাকবে এবং এটা আমরা একটু জানলাম। পেইনও কিন্তু থাকতে পারে ক্যান্সারে, বাট ইউজুয়ালি মোস্ট অফ দ্য ক্যান্সার পেইনলেস থাকে, হার্ড কনসিস্টেন্সি থাকে। কেন? কারণ ডেজমোপ্লাস্টিক ফাইব্রোসিস হয়, ডেজমোপ্লাসিয়া হয়, ইরেগুলার মার্জিন থাকে, ইনফিল্ট্রেট করে আশেপাশে, এই জন্য ইরেগুলার থাকে এবং ফিক্সড থাকে। স্কিন ডিম্পলিং থাকে, প্রত্যেকটা রিজন আমি বলে আসছি। নিপল রিট্রাকশন থাকতে পারে, ব্লাডি নিপল ডিসচার্জ থাকতে পারে, একজেলি লিম্ফ নোড বড় হয়ে যেতে পারে। এবং আমরা ব্রেস্ট ক্যান্সার যখন ডায়াগনোসিস করব, ব্রেস্ট ক্যান্সার না, যে কোনো একটা ব্রেস্ট লাম যখন ডায়াগনোসিস করব, তখন আমরা ট্রিপল অ্যাসেসমেন্ট নামে একটা কথা আছে, ট্রিপল অ্যাসেসমেন্ট, হ্যাঁ, ট্রিপল অ্যাসেসমেন্ট। তো ট্রিপল অ্যাসেসমেন্ট মানে কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ফার্স্ট হচ্ছে আমরা হিস্ট্রি নিব, মানে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করবো। হিস্ট্রি নিলাম যে বয়স কত, লাম্প কতদিন ধরে, কেমনে বাড়তেছে, দ্রুত নাকি আস্তে আস্তে, ব্যথা আছে কিনা, নিপেলে ডিসচার্জ আছে কিনা, নিপেলে রিট্রাকশন আছে কিনা, আমরা স্কিন চেঞ্জ আছে কিনা, ফিভার আছে কিনা, আগে কোনো ব্রেস্ট ডিজিজ হয়েছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ম্যাস্ট্রাল হিস্ট্রি নিব। সেই যদি হিস্ট্রি আমরা নিলাম, ঠিক আছে, যেমন ধরো একটা পেইন সাথে ফিভার আছে, তার মানে ম্যাস্টাইটিস হইতে পারে। ইয়াং ওম্যান সাথে একটা মোবাইল লাম্প আছে, এটা ফাইব্রোয়াডিনোমা হইতে পারে। ওল্ডার ওম্যান সাথে হার্ট ইরেগুলার একটা লাম্প আছে, এটা কার্সিনোমা হইতে পারে। ব্লাডি নিপল ডিসচার্জ আছে, তাহলে আছে এটা ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা হইতে পারে, কারণ ব্লাডি নিপল ডিসচার্জের কার্সিনোমাতে হইতে পারে, তারপরে ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা নামে একটা কন্ডিশন আছে, ওইটাতেও হইতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরপরে আসো যে ফার্স্টে গেল ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করলাম আমরা হিস্ট্রি নিয়ে, তারপরে আসো ফিজিক্যাল এক্সামিনেশন করবো। তো ফিজিক্যাল এক্সামিনেশন কীভাবে করবো? আমরা পেশেন্টকে পেশেন্টকে বিভিন্ন মানে ব্রেস্টে কোনো অ্যাসিমেট্রি আছে কিনা, সোয়েলিংটা কেমন, স্কিন ডিম্পলিং, পডি অরেঞ্জ, আলসারেশন, নিপেল রিট্রাকশন, সেগুলো একটু এক্সামিনেশন করে দেখবো, পালপেশন করে দেখবো, সাইজ, শেপ, সারফেস মার্জিন, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, মোবিলিটি, এগুলো দেখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লিনিক্যাল ইভ্যালুয়েশনের মধ্যে একটা হিস্ট্রি আর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, এগুলো আসবে।
এরপর আসো 2 নম্বরে ইমেজিং। ইমেজিং করবো। ইমেজিং এর মধ্যে ম্যামোগ্রাফি। ম্যামোগ্রাফি হচ্ছে লো ডোজ একটা এক্সরে অফ ব্রেস্ট, এবং এটা আমরা কাদের ক্ষেত্রে করি এখন আসো টার্মে, যে যাদের বয়স 40 বছরের বেশি তাদের ক্ষেত্রে আমরা করি। সো মনে রাখবা, যারা ইয়াং ইয়াং ফিমেল তাদের ক্ষেত্রে ব্রেস্টের ডেন্সিটি বেশি থাকে, সো ওই ক্ষেত্রে আমরা ইউএসজি করি। আলট্রাসোনোগ্রাফি, সো আজ আলট্রাসোনোগ্রাফি করি ইয়াংদের, বাট 40 বছরের পরে হইলে তারা আমরা কিন্তু ম্যামোগ্রাফি করি, স্ক্রিনিং ম্যামোগ্রাফি করতে পারে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, একটা ফিমেল তার একটা ফিমেল তার ক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা তাকে বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে। এটা যারা মানে ডক্টর থাকে তারা শিখাই দেয় কিভাবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হয়। এটা করলেও অনেক সময় দেখা যায় প্রিভেনশন করা যায়। এবং ম্যামোগ্রাফি স্মল কোনো ব্রেস্ট মাস থাকলে, আর্কিটেকচারাল ডিস্টরশন থাকলে, মাইক্রো ক্যালসিফিকেশন থাকলে এগুলো আইডেন্টিফাই করতে পারে। তা বাদে ইনভেসিভ কার্সিনোমাতে অনেক সময় আমরা বলি যে স্পিকুলেটেড লেশন থাকে। হ্যাঁ, স্পিকুলেটেড লেশন মানে স্টার শেপ লেশন থাকে। দুই জিনিসগুলো এটা আইডেন্টিফাই করতে পারে। এবং মাইক্রো ক্যালসিফিকেশন ম্যামোগ্রাফি আইডেন্টিফাই করতে পারে, এটা সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ক্যান্সার সেল আমরা জানি নেক্রোসিস হয়ে এটা ক্যালসিয়াম ডিপোজিট ফর্মেশন করতে পারে, এবং আলটিমেটলি টাইনি ক্যালসিফিকেশন আমরা ম্যামোগ্রাফিতে ভালো বুঝতে পারি। এটা ডাক্টাল কার্সিনোমা ইনস্টিটিউটে আগে ভাগে আমরা বুঝে পরে ট্রিটমেন্ট শুরু করে দিতে পারি। আলট্রাসোনোগ্রাফি ইউজুয়ালি 35 বছরের কম, যাদের ব্রেস্ট অনেক বেশি ডেন্সিটি বেশি, তাদের ক্ষেত্রে মিললে আমরা ইউজ করি। আচ্ছা, এটা আমরা জানলাম। এবং আমরা পাশাপাশি অনেক সময় আমরা এখানে ধরো কোর নিডেল বায়োপসি, মানে ব্রেস্ট থেকে আমরা যে বায়োপসি নিই এটা আমরা নিডেল বায়োপসি বলি। তাহলে আমরা যখন নিডেল বায়োপসি নিব নিডেল দিয়ে, তো কোর নিডেল বায়োপসি, তো এই বায়োপসি নেওয়ার টাইমেও এটা আমরা আলট্রাসোনো গাইডেড বায়োপসি করতে পারি। এমআরআই কিছু ক্ষেত্রে লাগতে পারে, যখন ম্যামোগ্রাফি বা আলট্রাসাউন্ডের কাজ হচ্ছেন তখন এমআরআই হয়তো করা লাগতে পারে। তার মানে ট্রিপল অ্যাসেসমেন্টে ফার্স্ট গেল ক্লিনিক্যাল ইভালুয়েশন বা হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন। 2 নম্বরে ইমেজিং, ম্যামোগ্রাফি বা আলট্রাসোনোগ্রাফি। 3 নম্বর হচ্ছে প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট। এবং আমরা প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট আমরা কি করবো, আমরা এফএনএসি করা যাইতে পারে। একটা থিন নিডেল ইনসার্ট করা হয় ল্যাম্পের মধ্যে এবং সেল স্প্রেড করে সেটাকে আমরা এক্সামিনেশন করি। এটা একটা সিম্পল, কুইক, মিনিমাল ইনভেসিভ, এবং এটা সিস্ট এবং সলিডেশন জন্য ইউজ হতে পারে, তবে শুধু সেল এক্সামিনেশন এখানে করা যায়। ঠিক আছে, টিস্যু আর্কিটেকচার দেখা যায় না, বাট আমরা আলটিমেটলি কোর নিডেল বায়োপসি, এটা সব থেকে ভালো। কোর নিডেল বায়োপসি এটা টিস্যু আর্কিটেকচার, স্টোমাল ইনভেশন, হিস্টোলজিক্যাল টাইপ কেমন ক্যান্সারের, টিউমার গ্রেড কেমন, এটা সব বোঝা যায়। এক্সিশন বায়োপসিও করা যেতে পারে, যখন ইন্টার লাম্পটা সার্জিক্যালি রিমুভ করবো। এটা যখন নিডেল বায়োপসি করা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তখন আমরা এটা করতে পারি। সো মোটামুটি এতটুকু ইনফো আমরা এখান থেকে জানলাম, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন ব্রেস্ট ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো আমাদের একটু জানা উচিত, যে ব্রেস্ট ক্যান্সার কাদের রিস্ক থাকে। ফিমেল সেক্স, আনডাউটেডলি এটা একটা রিস্ক ফ্যাক্টর। ফিমেল সেক্স, তারপর হচ্ছে তোমার যাদের বয়স বেশি, 50 বছরের পরে ব্রেস্ট ক্যান্সার বেশি হবে। ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে, যদি মায়ের ব্রেস্ট ক্যান্সার থাকে, বোনের থাকে, বা দেখা যায় মেয়ের থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান্সার হওয়ার চান্স থাকে। এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের থাকলে সেটা ক্যান্সার হওয়ার চান্স বেশি। আর বিআরসিএ জিন মিউটেশন যদি হয়, বিআরসিএ মানে ব্রেস্ট, মানে এটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার জিন আমরা বলি। এবং বিআরসি এর মধ্যে BRCA1 BRCA2 দুইটা আছে। এবং নর্মালি এই জিনগুলো হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। সো এইগুলা নর্মালি ব্রেস্ট ক্যান্সার হইতে দিবে না, কারণ কিন্তু কারো যদি এই জিনগুলোতে মিউটেশন হয়ে যায় তাহলে ব্রেস্ট ক্যান্সার হবে, এবং ফলে ডিএনএ রিপেয়ার হইতে পারবে না, মিউটেশন অ্যাকুমুলেট করে আলটিমেটলি ক্যান্সার ডেভেলপ করে যাবে। এবং আমরা বলি যে BRCA1 যদি মিউটেশন হয়, যাদের BRCA1 মিউটেশন হয় তাদের ব্রেস্ট ক্যান্সার থাকতে পারে, সাথে ওভারিয়ান ক্যান্সার থাকতে পারে। এবং আমরা বলি এটা ট্রিপল নেগেটিভ একটা ব্রেস্ট ক্যান্সার করে। হোয়াট ডু মিন বাই ট্রিপল নেগেটিভ আমরা এখন বলবো, একটু পরেই বলবো। তবে BRCA2 মিউটেশন যাদের থাকে তাদের ব্রেস্ট ক্যান্সার, তারপরে ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে। ইভেন মেল ব্রেস্ট ক্যান্সারও BRCA2 মিউটেশনের কারণে হইতে পারে। যাদের আর্লি ম্যানার্কি হয়, আর্লি ম্যানার্কি মানে কি, আর্লি ম্যানার্কি মানে মেনস্ট্রুয়েশন অনেক আগে শুরু হয়েছে, 12 বছরের আগে শুরু হয়েছে, তো তখন দেখা যায় যে তার লাইফে বেশি ইস্ট্রোজেনের এক্সপোজার আসতেছে, তখনও ব্রেস্ট ক্যান্সার হইতে পারে। ঠিক আছে, এরপর আসলে যে ইভেন দেখা যায় যারা ওসিপি নেয় অনেকদিন ধরে, ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স থাকে। লেট মেনোপজ, অনেকদিন পরে যে মেনোপজ, 50 বছর 55 বছর যে মেনোপজ হয়েছে, তো এর ফলে যেটা হবে যে স্পেশালি দেখা যাচ্ছে 55 বছরের পরে যে মেনোপজ হয়েছে, তখন তার বেশি বডিতে ইস্ট্রোজেনের এক্সপোজার আসতেছে, তারও ব্রেস্ট ক্যান্সারের চান্স বেশি। যারা মানে বাচ্চা নেয় নাই, এদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের চান্স বেশি। অর্থাৎ 40 বছর হয়ে গেছে এখনো বাচ্চা নেয় নাই, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি। ফার্স্ট প্রেগনেন্সি হয়েছে, বাট ফার্স্টলি প্রেগনেন্ট হয়েছে হয়তো বা লেট এইজে, 40 বছর বয়সে যায় বা 35 বছর বয়সে যায়, তাদেরও ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি। তার মানে ফার্স্ট প্রেগনেন্সি লেট করা উচিত না। এরপর আসা যাক হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি যারা নেয়, HRT। সো HRT যারা নেয়, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এটার কারণে ব্রেস্ট ক্যান্সার হওয়া পসিবল, কারণ এখানে আমরা হরমোন দিই। অবেসিটি, মোটা যারা, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্স বেশি। রেডিয়েশন এক্সপোজারও ব্রেস্ট ক্যান্সার হইতে পারে, স্পেশালি ইয়াং এইজে যদি কেউ রেডিয়েশন এক্সপোজার নেয়।
আচ্ছা, প্রগনোসিস আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রগনোসিস মানে হচ্ছে যে এটার মানে একজনের ক্যান্সার হয়েছে কিন্তু সেই পার্সেন্টটা ভালো কেমন হবে এটার উপর ডিপেন্ড করে। তো প্রগনোসিস অনেকগুলা জিনিসের উপর ডিপেন্ড করে, যে টিউমারের সাইজ কেমন, তারপর হচ্ছে কি মেটাস্টেসিস হয়েছে কিনা। যদি সাইজ স্মল হয় তাহলে বেটার প্রগনোসিস, লার্জ হলে খারাপ প্রগনোসিস। লিম্ফ নোডকে ইনভলভ করে ফেললে সেটা আহ, সেটা একটু অ্যাক্সিলারি লিম্ফ নোড যদি ইনভলভ করে তার মানে কি সেটা ওর্স প্রগনোসিস। আর মানে বেশি লিম্ফ নোডকে ইনভলভ করে ফেলছে, ডিস্টেন্ট মেটাস্টেসিস যেমন বোন, লাং, লিভার, ব্রেন এই জায়গায় মেটাস্টেসিস করলে সেটা ডেঞ্জারাস, এটা স্টেজ 4 কে ইন্ডিকেট করে। এবং হিস্টোলজিক্যাল গ্রেডও ইম্পর্টেন্ট। গ্রেডিং যদি বেশি হয় তার মানে ভেরি অ্যাবনর্মাল, যেমন গ্রেড 3 খুবই ডেঞ্জারাস। হিস্টোলজিক্যাল টাইপও ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেমন হচ্ছে ধরো ইনফ্লামেটরি কার্সিনোমা যদি হয় বা মেটাপ্লাস্টিক কার্সিনোমা, ওইটার বেশি ডেঞ্জারাস। প্রেডিক্টিভ কিছু ফ্যাক্টর আছে, আমরা বলি ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, তারপরে তারপর আছে হার টু রিসেপ্টর, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। দেখা যায় কিছু ব্রেস্ট ক্যান্সার তাদের ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে, মানে ব্রেস্ট ক্যান্সার সেলে। তো ইস্ট্রোজেন রিসেপ্টর যদি থাকে তার মানে কি ইস্ট্রোজেনগুলা এই রিসেপ্টরে বাইন্ড করে টিউমার গ্রোথকে স্টিমুলেট করতে পারে। তার মানে একটা টিউমার যদি ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ হয়, পজিটিভ হয়, এটার মানে হচ্ছে আমরা যদি এটাকে এই পার্সনটাকে হরমোনাল থেরাপি দিই তাহলে এই পার্সনটা ভালো কাজ করবে, মানে ভালো। আমরা ট্যামোক্সিফেন যে ড্রাগটা আছে না ওইটা এখানে দিতে পারি, এটা ইস্ট্রোজেন রিসেপ্টরকে ব্লক করে দিবে, ফলে টিউমার গ্রোথ কমে যাবে। আর প্রজেস্টেরন যে রিসেপ্টর এটা যদি পজিটিভ হয় তাহলে এটার ক্ষেত্রে সেম কথা, এটাও হরমোনে ভালো রেসপন্ড করবে। বাট এখানে হার2 নামে একটা কথা আছে, হার2 হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর 2। এটা ব্রেস্ট ক্যান্সার সেলের সার্ফেসে থাকে এবং যদি অনেক বেশি হার2 রিসেপ্টর থাকে তাহলে সেল গ্রোথ অনেক বেশি এক্সেসিভ হবে এবং টিউমার বেশি র্যাপিডলি গ্রো করবে এবং ক্যান্সার বেশি অ্যাগ্রেসিভ হবে। এবং হার2 রিসেপ্টর পজিটিভ যে ক্যান্সারগুলো থাকে সেগুলোতে আমরা ট্রাস্টিজুম্যাব নামে একটা থেরাপি আছে, ট্রাস্টিজুম্যাব, এটার মাধ্যমে ট্রিটমেন্ট দিই। এটা একটা মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা হার2 রিসেপ্টরকে টার্গেট করে। এখন আমরা বলছিলাম না যে ট্রিপল পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, এটা মানে কি? এখানে মানে মলিকুলার একটা ক্লাসিফিকেশন আছে। মলিকুলার ক্লাসিফিকেশনটা আমি যদি তোমাদেরকে একটু দেখাইতে চাই, মলিকুলার ক্লাসিফিকেশন, রাইট? এই যে এই যে এটা হচ্ছে মলিকুলার ক্লাসিফিকেশন, এটা ভাইবাতে ধরে, অনেক সময় ধরে। তো এই যে মনে রাখবে লুমিনাল এ যেটা, এটাতে কি হয় যে ইস্ট্রোজেন রিসেপ্টর আছে ব্রেস্ট ক্যান্সার সেলে, প্রজেস্টেরন রিসেপ্টর আছে, হার2 রিসেপ্টর নাই। ঠিক আছে, এটা মানে হচ্ছে যে এটা ব্রেস্ট প্রগনোসিস, এটা সব থেকে ভালো হয়। লুমিনাল এতে ট্রিটমেন্ট সব থেকে ভালো, মানে সে ভালো সেরে উঠবে। লুমিনাল বি যেটা, এটাতে মানে ইস্ট্রোজেন রিসেপ্টর ধরো পজিটিভ, প্রজেস্টেরন রিসেপ্টর পজিটিভ হইতে পারে, নাও হইতে পারে, হার2 রিসেপ্টর পজিটিভ হইতে পারে, নাও হইতে পারে। এটার ইন্টারমিডিয়েট প্রগনোসিস, মানে অনেক বেশি ভালো বা অনেক বেশি খারাপ না। ধরো হার2 রিসেপ্টর অনেক বেশি, তাহলে এটা অনেক এগ্রেসিভ, বাট আমরা এখানে ট্রাস্টিজুমাব দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। বেজাল লাইক যেটা, বেজাল লাইক মানে ট্রিপল নেগেটিভ, মানে সবগুলাই নেগেটিভ, কোনো রিসেপ্টরই নেই, ফলে এখানে ট্রিটমেন্টের কোনো অপশনই নেই। ফলে মানে আলটিমেটলি মোস্ট অ্যাগ্রেসিভ হচ্ছে এটা, সব থেকে ভালো লুমিনাল এ। তার মানে লুমিনাল বি, এগুলো একটু ক্লাসিফিকেশনটা পড়তে হবে তোমাদের। মোটামুটি আমি এই জিনিসগুলো আলোচনা করছি। আলটিমেটলি ব্রেস্ট ক্যান্সার কি জিনিস, মিল ব্রেস্টের ক্ষেত্রে গাইনোকোম্যাস্ট্রিয়া হইতে পারে, মানে বিনা ইনলার্জমেন্ট অফ দ্য মিল ব্রেস্ট ডিউ টু পলিফারেশন অফ গ্ল্যান্ডুলার টিস্যুগুলো পলিফাইড করে গেছে। এবং এটা ফ্যাট অ্যাকুমুলেশনের কারণে হয়েছে এমন না, দেখা যায় যে টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেনের মধ্যে সবসময় একটা ব্যালেন্স থাকে, বাট এই ব্যালেন্সটা যদি নষ্ট হয়ে যায়, যে ইস্ট্রোজেন বেশি হয়েছে এবং আলটিমেটলি ব্রেস্ট পলিফাইড করে ফেলতে পারে, মেল ব্রেস্ট ইনলার্জ করতে পারে। এটা নিউবর্নদের বা পিউবার্টিতে বা ওল্ড এজে এমনিতেই হইতে পারে, বাট প্যাথোলজিক্যাল বিভিন্ন কন্ডিশন যেমন লিভার ডিজিজ, কারণ ইস্ট্রোজেন মেটাবলিজম ঠিক করে হইতে পারবে না, লিভার ডিজিজ বা টেস্টিকুলার টিউমার যাদের থাকে, হাইপোগোনাডিজম যাদের থাকে লো টেস্টোস্টেরন থাকার কারণে, বা হাইপার থাইরয়েডিজমে অনেক সময় হতে পারে, আর ক্রনিক কিডনি ডিজিজও হতে পারে। এবং কিছু ড্রাগ আছে, ড্রাগের মধ্যে স্পাইরোনোল্যাকটন, তারপর হচ্ছে তোমার স্পাইরোনোল্যাকটন, তারপরে সিমিটিডিন একটা ড্রাগ আছে, আমরা যেটাকে H2 রিসেপ্টর ব্লকার বলি, অ্যান্টি আলসারেন্ট হিসেবে ইউজ হয়। তারপরে ডিগক্সিন যে ড্রাগটা আছে, ডিগক্সিন। তারপরে ইস্ট্রোজেন হরমোন যদি কেউ নেয় কোনো কারণে, এই সকল কারণে কিন্তু হইতে পারে। মোটামুটি এতটুকু। এবং এখানে মেলের ব্রেস্ট অনেক বেশি ইনলার্জ হয়ে যাবে ফিমেলের মতো, এটা ব্যথাও থাকতে পারে এখানে, এবং কসমেটিক্যালি অনেক খারাপ দেখায়, ইউজুয়ালি বিনাইন। বাট এটার জন্য কিন্তু সার্জারি আছে, এটার জন্য ম্যাস্টেকটমি সুযোগ আছে বা আদার কিছু অপশনস আছে।